বর্তমান সময়ে প্রসিদ্ধ কবি পার্থজিৎ চন্দ্র, যিনি বর্তমানে ট্রাঙ্ক রোড থিয়েটার আমাদের দলের একজন সক্রিয় সদস্য। আজকে মাতৃভাষা উদযাপনের এই বিশেষ দিনটিতে আমরা ওনাকে পেয়েছি। আমরা শুনে নেব ওনার বক্তব্য। পার্থজিৎ দা, নমস্কার। আজকে আমাদের তরফ থেকে যে মাতৃভাষা দিবস উদযাপনের একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে, এখানে আমাদের সব বন্ধু বান্ধবরা রয়েছে এবং দলের আমরা যারা রয়েছি কিছু ক্ষুদে সদস্য রয়েছে। যে কথাটা বলা সেটা হচ্ছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সময় প্রত্যেক বছর বেশ কিছু জিনিস আকাশে বাতাসে আমাদের ডিজিটাল মিডিয়ায় ঘোরাফেরা করে। প্রত্যেক দিনের জীবনেও হয়তো সেই কথাগুলো আমাদের কানে আসে। এই প্রবণতাগুলো থেকেই আমাদের বুঝে নিতে হবে যে ভাষা আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রথম কথা যেটা আমার মনে হয় যে ভাষা আমাদের তো কোনো ইনস্টিংক্ট নয়, ইনস্টিংক্ট বহির্ভূত কোনো জিনিস আমাদের সারা জীবন তাড়িয়ে নিয়ে বেড়ায়। প্রায় জন্মের কয়েক মাস পর থেকে মৃত্যু পর্যন্ত যে বিষয়টা আমাদের তাড়িয়ে নিয়ে বেড়ায় সেটা হচ্ছে ভাষা। ফলে ভাষা অন্যান্য যে সমস্ত ইনস্টিংক্ট আছে তার থেকে কিন্তু একটা আলাদা মাত্রা বহন করে। এবার ভাষা কতটা গুরুত্বপূর্ণ, একবিংশ শতাব্দীতে বাংলা ভাষার ভবিষ্যৎ কী হতে যাচ্ছে, আমাদের এখানে ইতিকর্তব্য কী হতে পারে, এই নিয়ে দু চার কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। এখন আমরা যদি দেখি তাহলে দেখবো যে একটা ভাষা যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে কি ক্ষতি হতে পারে, বা প্রকৃতির মধ্যে এমন কি উপাদান আছে যে ওই ভাষাটাকে সংরক্ষণ করা। আসলে আমরা যদি আরেকটু পিছন দিকে তাকাই তাহলে দেখব যে ল্যাটিন, একসময় যে ল্যাটিন সারা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা ছিল, বা আমরা যদি তাকাই ফার্সি ভারতবর্ষের ক্ষেত্রে, বা যীশুখ্রিস্ট যে ভাষায় কথা বলতেন আরামাইক ভাষা, এই ভাষাগুলো প্রায় ডেড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। শুধুমাত্র গবেষকদের গবেষণা করার ক্ষেত্র ছাড়া এই ভাষাগুলোর কোনো গুরুত্ব নেই। এখন ল্যাটিন অবলুপ্ত হয়ে যাওয়ার ফলে মানব সভ্যতার কি ক্ষতি হয়েছে? যদি ল্যাটিন যারা বলতেন তাদের বাইরে যারা রয়েছেন, অর্থাৎ ল্যাটিন ভাষী যদি তাদের মতামত নেওয়া হয়, তাদের কাছে কিন্তু এই ভাষাটা অবলুপ্ত হয়ে যাওয়ার খুব বেশি এফেক্ট তাদের মধ্যে পড়ে। কিন্তু আবার এটাও ঠিক কথা যে শেক্সপিয়ার হয়ে উঠতেন না যদি ইউরোপের ল্যাটিন চর্চার এই একটা ঐতিহ্য না থাকে। এবার একবিংশ শতাব্দীতে আমাদের বাংলা ভাষায় যে সমস্যাগুলো ফেস করছে তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের কথ্য ভাষা এবং আমাদের লেখার ভাষার মধ্যে দূরত্ব কিন্তু ক্রমশ বাড়ছে, এবং ভাষার মধ্যে আমরা কিন্তু বহু কল্পিত শুভ অশুভ বোধ, স্থির অস্থির বোধ আমরা আরোপ করে দিচ্ছি। এ নিয়ে চমৎকার চমৎকার সমস্ত লেখা আছে, তার মধ্যে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেরকম আমরা ধরুন যে আমাদের শারীরবৃত্তীয় যে প্রক্রিয়া, সেখানে আমরা একটা শব্দ আমদানি করলাম, সেটা হচ্ছে মাইনাস করা। এবার বাংলা ভাষায় এর সমার্থক শব্দ কিন্তু রয়েছে, সেই সমার্থক শব্দগুলিকে আমরা ব্যবহার করলাম। আমরা ব্যবহার না করে এমন কিছু শব্দের আশ্রয় নিলাম যেটা পরোক্ষে আমাদের বুঝিয়ে দিল যে এই বিষয়টি অশ্লীল। অর্থাৎ আমার ভাষার ভিতর এমন শব্দ আছে যাকে আমি অশ্লীল বলে চিহ্নিত করলাম, এবং সেই অশ্লীলতার বিপ্রতীপে দাঁড়ানোর জন্য আমাকে অন্য ভাষার আশ্রয় নিতে হলো, এবং যে কয়েনেজটা আমরা করলাম সেটা কিন্তু কোনো রকমভাবেই ওই ক্রিয়াটিকে বোঝাচ্ছে না। দ্বিতীয় জিনিস আপনারা দেখবেন যে আমাদের কোনো সামাজিক অনুষ্ঠানে আমরা যখন বাবা মা কাকা কাকিমা বা এই সমস্ত আত্মীয় স্বজনদের সঙ্গে কারোকে পরিচয় করে, তখন কিন্তু আমরা তাদের বলি আমার বাবা, আমরা বলি না যে ফাদার, আমি বলি না যে আঙ্কেল, আমি বলি না নেফিউ। সেক্ষেত্রে কিন্তু আমরা শব্দগুলো ব্যবহার করছি, কিন্তু যখনই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক চলে আসছে তখনই কিন্তু বলছে হাবি। অর্থাৎ এই স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কে আমরা নিজেরাই এক ধরনের নিষিদ্ধতার আবিষ্কার করলাম, এবং সেই নিষিদ্ধতাকে চাপা দেওয়ার জন্য আমরা একটা ভাষার কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করলাম। এই যে প্রবণতা, এই প্রবণতা কিন্তু ভাষাকে পুষ্ট করে। আমরা অনেক সময় খুব কাঁচা আবেগের বসে বলে ফেলি
যে একটা ভাষা থেকে যদি অন্য ভাষায় শব্দ আসে তাহলে ক্ষতি কি। এবং ঘটনা এটা যে বাংলা ভাষা, ফার্সি, আরবি, এমনকি আমি দেখছিলাম যে মধুসূদন যখন 1850 সালের কাছাকাছি সময় তিনি মাদ্রাজে চলে যাচ্ছেন, তিনি সেই সময় গিয়ে যে পাঠ করছেন, যে তাতে ইউরোপের ক্লাসিক্যাল যে সমস্ত টেক্সটগুলো আছে তিনি তো পাঠ করছেন, তার সঙ্গে অদ্ভুত রকমভাবে আমি দেখছিলাম যে তামিল, এবং উনি শিক্ষক থেকে তামিল শিখছেন। এবং উনি যখন মেঘনাদবধ কাব্য লিখছেন তখন এই তামিল, প্রাচীন যে তামিল ভাষা, এই তামিল ভাষার অনেক কনোটেশন কিন্তু আমরা মেঘনাদবধ কাব্যে পাচ্ছি। এবার এটা হচ্ছে ভাষা সমৃদ্ধ হচ্ছে, কিন্তু আমরা আমাদের ভাষার মধ্যে যে শব্দগুলো রয়েছে, যে শব্দগুলোকে যদি নিজেরাই অশ্লীলের সীমারেখায় বেঁধে ফেলি এবং তার থেকে মুখ ফিরিয়ে নেবার জন্য, আসলে ভাষার কাজ তো আভিজাত্য সৃষ্টি করা নয়। ভাষার কাজ হতে পারে না আভিজাত্য সৃষ্টি করা। ভাষা আসলে বেঁচে থাকে মানুষের বলার মধ্যে, লেখার মধ্য দিয়ে কিন্তু ভাষা বেঁচে থাকা খুব মুশকিল। তার কারণ হচ্ছে যে সংস্কৃত সারা ভারতে সংস্কৃত টেক্সট রচিত হচ্ছে, সংস্কৃতে গবেষণা পত্র রচিত হচ্ছে, কিন্তু একটা দুটো গ্রাম বাদে সারা ভারতবর্ষে কিন্তু সংস্কৃতে প্রত্যেকদিন কথা বলে এরকম মানুষজন নেই। তাহলে সংস্কৃত ডেড ল্যাঙ্গুয়েজ নয়, কিন্তু এখন পর্যন্ত সংস্কৃতকে আমরা ডেড ল্যাঙ্গুয়েজ বলতে পারবো না। অথচ সংস্কৃত ভাষার এই যে প্রাচীন ঐতিহ্য, তারপরেও সেই ভাষাটাকে ঠিক মেইন স্ট্রিমিং করা যাচ্ছে। আর ভাষা যে শাসকের এবং জনজাতির বা জাতির কত বড় মানে ক্ষমতা, কত বড় তার মধ্যে দিয়ে ক্ষমতা রিফ্লেক্টেড হয় বা প্রতিবিম্বিত হয়, সেটা আমরা দেখতে পাবো। দু তিনটে উদাহরণ আমি দিচ্ছি। সেটা হচ্ছে যে ইসরায়েল যখন তৈরি হচ্ছে তখন ওদের প্রজেক্ট ছিল যে হিব্রু ভাষাটাকে আবার ফিরিয়ে নিয়ে আসে। তার কারণ হচ্ছে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টে যে প্রমিস ল্যান্ডের কথা বলা হচ্ছে, সেই ল্যান্ড, সেই প্রমিস, সেই মানে স্বীকৃত জমি, তাকে সূচিত করছে ওই ভাষার অস্তিত্বটা। অর্থাৎ হিব্রুকে তারা কিন্তু আবার রিভাইভ করা বা পুনরায় ফিরিয়ে আনার একটা পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এখন ইসরায়েলে এই হিব্রু ভাষাটা কিন্তু একেবারেই মানে বিশ্ববিদ্যালয় স্তরে সেটা পড়ানো হচ্ছে এবং সেটা কিন্তু ওরা চর্চার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে ইসরায়েল, তার প্রতিষ্ঠা, তার বেড়ে ওঠা, এটা নিয়ে যতই রাজনৈতিক মতামত থাকুক না কেন, যা প্রবণতাই থাকুক না কেন, তারা কিন্তু ভাষাটাকে আশ্রয় করছে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে ভারতবর্ষে বর্তমান একটি রাজনৈতিক দল আছে, যে রাজনৈতিক দলের পূর্ব ভারতের নেতারা তারা কিন্তু হিন্দি বলতে বাধ্য হচ্ছে। তার কারণ হচ্ছে যে সেই রাজনৈতিক দলের ঘোষিত যে পন্থা, সেই পন্থার সঙ্গে বহুলাংশে মিশে আছে হিন্দি ভাষার আধিপত্য। এর আগে পূর্বাঞ্চলের, ভারতবর্ষের পূর্বাঞ্চলে যে রাজনৈতিক নেতারা রয়েছেন তারা কেউ ইংরেজি বলেছে, কেউ হিন্দি বলেছে, কিন্তু এতটা কম্পালসারিভাবে, মানে এতটা কম্পালশন তাদের উপর, বা এতটা কি বলবো, বাধ্যবাধকতা তাদের উপর কিন্তু তারা নিজেরা স্বেচ্ছায় আরোপ করে নেননি। আসলে এটা হচ্ছে রাজনৈতিকভাবে একটি ভাষা একটি দেশের রাজনীতিকে এবং একটি সময়ের প্রবণতাকে কতটা সূচিত করতে পারে তার একটা নিদর্শন। এবং আরেকটি জিনিস যেটা বলা, সেটা হচ্ছে যে এই মাতৃভাষা উদযাপনের সময় আমরা প্রায় প্রত্যেকেই আমরা বলা যেতে পারে যে এক ধরনের আবেগে ভূমিত, এবং এই আবেগের পরিণাম হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, যাকে ইংরেজিতে বলে সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার। অর্থাৎ কোথা থেকে আমাদের একটা ভেসে ওঠে যে ইউনেস্কো বাংলাকে মধুরতম ভাষার হিসেবে চিহ্নিত করেছে। মানে এর কোনো বাস্তব ভিত্তি নেই, ইউনেস্কো এরকম কোনো ঘোষণা করেনি। এবং ধরা যাক ইউনেস্কো এরকম একটা ঘোষণা করেছে যে বাংলা মধুরতম ভাষা, এখান থেকেই কিন্তু ভাষার আধিপত্য শুরু হলো। যেই আমি বিশ্বাস করতে শুরু করলাম যে আমার ভাষায় মধুরতম ভাষা, এই সুপারলেটিভ অ্যাডজেক্টিভে যখন আমি আস্থা রাখলাম, তখন কিন্তু আমি অন্যান্য যে ভাষা, অন্যান্য যে মাতৃভাষা যেগুলো রয়েছে
সেগুলোর প্রতি কিন্তু আমি আমার অনাস্থা জ্ঞাপন করছি। আর একটি কথা বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে যে আব্রাহামিক ধর্মগুলোর মধ্যে আমরা দেখেছি যে ব্যাবেল টাওয়ারের কথা রয়েছে, অর্থাৎ খুব মানে তাদের যে মিথ, তাদের যে পুরাণ, সেই অনুযায়ী বলা হচ্ছে যে বহু প্রাচীনকালে একদল মানুষ তারা একটা চূড়া নির্মাণ করছে। চূড়া নির্মাণ করতে শুধু ব্যাবেলের চূড়া বলা হচ্ছে। এই চূড়া নির্মাণ করতে করতে চূড়াটার উচ্চতা এতটা বেশি হচ্ছে যে ঈশ্বর, গড, কোট আনকোট গড, তিনি ভয় পেয়ে যাচ্ছেন। তিনি তখন ওই চূড়াটিকে ধ্বংস করছে, এবং চূড়াটিকে ধ্বংস করে, তারা ছিল একই ভাষাগোষ্ঠীর মানুষ, যেই তারা চূড়াটিকে ধ্বংস করছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, এবং তারা তখন ঈশ্বর অভিশাপ দিচ্ছে যে এবার তোমাদের সবার ভাষা আলাদা। অর্থাৎ এই যে একটা রূপক, যদি ভাষা এক হতো, সমস্ত পৃথিবীর যদি ভাষা, মানুষের ভাষা এক হতো, তাহলে মানুষ কিন্তু ঈশ্বরের প্রতিস্পর্ধী হয়ে যেত। অর্থাৎ ঈশ্বর পর্যন্ত অনুভব করেছিলেন যে মানুষকে বিচ্ছিন্ন করে রাখার সব থেকে বড় উপায় হচ্ছে তাকে ভাষাগতভাবে বিচ্ছিন্ন করে রাখা। এইটা কিন্তু আমাদের বুঝতে হবে যে বাংলা ভাষার ভবিষ্যৎ কি হবে, সেটা আমরা এই মুহূর্তে বসে খুব নির্ভুলভাবে বলে দিতে পারবো একদম শেষ করে গেছি, এটা হয়তো আমরা এখন পারবো না। তার কারণ হচ্ছে যে 1960-এর দশক বা 70-এর দশকে আমরা বারবার ভাবতাম যে টেলিভিশন মিডিয়া এসে যাওয়ার পর, টেলিমিডিয়া এসে যাওয়ার পর সংবাদপত্র শেষ, সেটা কিন্তু হয়নি। পল্লবদের সঙ্গে বারবার কথা হয় যে পেপারলেস ওয়ার্কপ্লেস বলে যে ধারণাটা ছিল, সেটা কিন্তু কার্যকর হয়নি। এখনো আমরা আন্তর্জাল আছে আমাদের, কিন্তু আমাদের অফিসে পেপারের গুরুত্ব আরো বেড়ে গেছে। ফলে আমরা যদি আশঙ্কা করি যে ইংলিশ মিডিয়ামের বাড়বাড়ন্তের ফলে বাংলা ভাষা আগামী 50 বছর পর পড়ার কেউ থাকবে না, এটা যেরকম হাইপোথেটিক্যাল হয়ে যাবে, পূর্বানুমান ভিত্তিক হয়ে যাবে, যে পূর্বানুমানের কোনো বৈজ্ঞানিক বাস্তবতা নেই। আবার আমরা যদি খুব বেশি তৃপ্ত থাকি এটা ভেবে যে আমরা কোনো দায়িত্বই পালন করব না, কিন্তু আমাদের যে ঐতিহ্য, আমাদের সুকুমার রায়, আমাদের নজরুল, আমাদের জীবনানন্দ, আমাদের মানে তারা যে বিদ্যাসাগর, তিনি একই রকমভাবে পঠিত হবেন, এটা হতে পারে। একটা ভাষা টিকে থাকে তার কথ্য ভাষার মধ্য দিয়ে, এবং সেই কথ্য ভাষার একমাত্র লক্ষ্য হচ্ছে আভিজাত্য সৃষ্টি না করা। লেখার জায়গা থেকে আমরা অবশ্যই একটা রীতিকে, প্রমিত রীতিকে মান্যতা আমাদের দিতেই হবে। তার কারণ হচ্ছে ইংরেজিতেও ঘটে, ইংরেজিতেও যে কেল্টিক অঞ্চলের যে এর সঙ্গে সেটা মেইনস্ট্রিম ইংলিশে যায় না, বা আমেরিকান ইংলিশের যে বানান আছে তার সঙ্গে আরেকটা জিনিস, সেটা প্রযুক্তির ব্যবহার। আপনারা জানতে আশ্চর্য হয়ে যাবেন যে ইউনিকোড সাপোর্টেড বাংলা ফন্ট আছে, কিন্তু বাংলার কোনো স্পেল চেকার নেই, বাংলা বানান চেক করবে এরকম কোনো সফটওয়্যার এখনো পর্যন্ত নেই। আপনি যদি ইংরেজিতে দেখেন, এরকম বেশ কয়েকশো সফটওয়্যার আছে যারা ইংলিশ গ্রামার বা স্পেল চেক করে দিতে পারে। তো আমরা যদি প্রযুক্তির ব্যবহারটাকেও এখনো পর্যন্ত গুরুত্ব দিয়ে না দিই, এদিকে বাংলাদেশ এগিয়ে আছে, কারণ বাংলাদেশ বেশ কিছু ফন্ট প্রযুক্তির বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশ আমাদের সহায়তা করেছে। আমাদের মনে হয় যে প্রযুক্তি যদি আমরা ঠেকিয়ে রাখতে পারবো না, প্রযুক্তিকে আমাদের ভাষাকে রক্ষা করার জন্য আর বেশি করে ব্যবহার করবো। এই কটা কথা বললাম। আর আমাদের যে তরুণ এখন শিশু যারা রয়েছে আমাদের সদস্য, এদের হাতেই কিন্তু বাংলা ভাষার মূল দায়িত্ব আমার মনে হয় ন্যস্ত রয়েছে। ওরা এখনো পর্যন্ত বাংলা ছড়া বা কবিতা আবৃত্তি করছে, ফলে আমাদের খুব আশাহত হওয়ার কোনো জায়গা নেই। নমস্কার। এ বিষয়ে পার্থর বক্তব্য শুনলাম। এই প্রসঙ্গে আমার একটা জিনিস মনে পড়লো, যেটা বলতে খুব ইচ্ছে করছে। সেটা আমার একজন পরিচিত, তিনি আইএএস অফিসার। 1998 সালে জাক দেরিদা কলকাতা বইমেলা উদ্বোধন করতে এসেছিলেন। যে বছর বইমেলা উড়ে যায়। এবার দেরিদার উদ্বোধনের পরে দেরিদাকে লঞ্চে করে কলকাতার গঙ্গা দেখাতে নিয়ে যাওয়া হয়েছে। সেইখানে দাঁড়িয়ে সেই আইএএস অফিসার, তার সঙ্গে ছিলেন দেরিদা, খুব গঙ্গার উপর দিয়ে ভাসছে লঞ্চ, এমন সময় সেই অফিসার, তিনিও খুব ভালো, তিনি বাঙালি অফিসার এবং খুব পণ্ডিত মানুষ, তিনি দেরিদাকে জিজ্ঞাসা করেন যে বাংলা ভাষার যে আপনি অনুষ্ঠান দেখলেন, যে এত বড় একটা বইমেলা, তখন দেরিদা অবাক হয়ে যে সত্যি আমি ভাবতে পারছি না যে
ডেকোরেটর বলে এক রকমের পেশা হয় এবং তারা এরকম এত বড় বড় স্ট্রাকচার এরকম বানানো যায়। তখন অফিসার জিজ্ঞাসা করলেন যে কিন্তু বাংলা ভাষার ভবিষ্যৎ সম্বন্ধে আপনার কী মনে হয়? এরকম ঘটনা ঘটছে বাংলা ভাষার, বিশেষ করে যারা উচ্চবিত্ত সেখানে বাংলা ভাষার ব্যবহার কমে আসছে। দেরিদা খুব সামান্য একটু ভেবে বললেন, দেখুন যতদিন সাধারণ মানুষ এই ভাষায় কথা বলবে এই ভাষা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। একেবারেই হ্যাঁ একেবারেই হ্যাঁ, স্বাভাবিকভাবেই যতদিন দেবিদা এই কথাটা বললেন, এটা আমি ভদ্রলোক মানে আমার যিনি অফিসার তার কাছে আমি শুনেছিলাম। আজকে ওর কথার পরিপ্রেক্ষিতে আমার সেটা মনে হলো, আপনাদের সাথে শেয়ার করলাম। একটা কথা বলি। হ্যাঁ, সেটা হচ্ছে যে বাংলায় মানে এটা উইথ মানে অল ডিউ রেসপেক্ট বলে যে ইংলিশে যে শব্দবন্ধটা আছে মানে সমস্ত রকম সম্মান জানিয়েও বলছি যে সুকুমার সেন সহ বেশ কিছু ভাষাবিদ তারা এই হুগলি নদীর তীরবর্তী এই অঞ্চল থেকে এই অঞ্চলের মানুষের যে ভাষা তাকেই প্রমিত বাংলা ভাষা বলে চিহ্নিত করেছে এবং ঘটনাচক্রে সেই প্রমিত বাংলা ভাষার যে উচ্চারণ বিধি তার যে বানান বিধি সেটাই ব্যবহৃত হয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে বাঁকুড়ি যারা বলেন, বাঁকুড়া পুরুলিয়া অঞ্চলের বাঁকুড়ি যারা বলছে, বীরভূম বা দিনাজপুর এই অঞ্চলে মেদিনীপুর, এই যে মানে একটা ভাষার মধ্যে যে নিজস্ব সৌন্দর্য থাকছে, আমার মনে হয় যে এগুলোকে খুব সযত্নে লালন করা উচিত। হ্যাঁ, মানে আমি একটা খুব অভিজ্ঞতা আছে, আমি পুরুলিয়ায় গেছিলাম, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে এক তরুণ কবি, সে গাইছে, তার উচ্চারণের মধ্যে সেখানকার স্থানীয় উচ্চারণের প্রভাব পড়ছে। আমার মনে হয় যে রবীন্দ্রনাথের গান বোধহয় তাতে আরো বেশি সুষমমণ্ডিত হচ্ছে। এর বদলে যদি আমরা এরকম ফান্ডামেন্টাল বা মৌলবাদী ধারণা রাখি যে ঠিক এরকম ভাবেই বাংলা ভাষা উচ্চারিত হবে, তাহলে আমার মনে হয় যে এটা বাংলা ভাষার ক্ষতি। ধন্যবাদ পার্থজি, তোমার এই মতামত এবং বক্তব্য এটা আশা করি মানুষের কাছে তো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো এবং মানুষ এখান থেকে শিখবেন। আমাদের প্রচেষ্টাটি মানুষের কাছে পৌঁছবে এবং তারা সমৃদ্ধ হবে। ধন্যবাদ।